তাহলে কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স মানে ধর এ থেকে বি একটা রিয়েকশন হচ্ছে, ঠিক আছে, এ থেকে বি রিয়েকশনটা হচ্ছে, তো এই রিয়েকশনটাতে তুই একটু মিউট করে নে তো। এই রিয়েকশনটা হওয়াতে ধর শুরুতে যখন বিক্রিয়া শুরু হয়েছিল, মানে সময় যখন শুরু হয়নি, এই বিক্রিয়া শুরু হলো, এরপর থেকে সময় শুরু হলো, তখন এর একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন ছিল, ধর এটা 1 মোল/লিটার ছিল তখন শুরুতে। তারপর যত বি তৈরি হবে তত এর পরিমাণ কমতে থাকবে আর বিটা তৈরি হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এ আস্তে আস্তে নষ্ট হচ্ছে আর বি তৈরি হচ্ছে, তার মানে কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এই কি হারে, মানে প্রতি সেকেন্ডে কতগুলো এ ভাঙছে আর কতগুলো বি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ওই বিক্রিয়ার হার। যেমন ধর আমরা মোটরসাইকেলে করে কোথাও গেলে আমরা দেখি যে আমাদের যাওয়ার গতিবেগ কত বা স্পিড কত, সেটা কিভাবে দেখি না পার ঘন্টায় আমরা কত কিলোমিটার যাচ্ছি বা পার মিনিটে আমরা কত কিলোমিটার যাচ্ছি, সেই হিসেবে দেখি। সেরকম এখানে রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে বোঝাবে যে এই যে এ থেকে বিতে হচ্ছে, মানে পার সেকেন্ডে কতগুলো মলিকিউল এ বিতে পরিণত হচ্ছে, বুঝছে। অর্থাৎ রেট, বিক্রিয়ার হার সমান কি হবে না কনসেন্ট্রেশন চেঞ্জ, মানে কি ঘনত্বের পরিবর্তন বাই সময়, ঘনত্বের পরিবর্তন বাই সময়। মানে সময় সাপেক্ষে কি হারে ওর ঘনত্বটা পরিবর্তন হচ্ছে। তাহলে সবার প্রথমে বলি যে রাসায়নিক বিক্রিয়া 3 ধরনের হয়, ঠিক আছে। কিছু বিক্রিয়া আছে যেগুলো খুব ফাস্ট রিয়েকশন, যেগুলোকে অতি দ্রুত বিক্রিয়া বলে, সেগুলো এত ফাস্ট হয় যে ওদের রেট নির্ণয় করা যায় না। আবার কিছু রিয়েকশন আছে খুব স্লো, ভেরি স্লো রিয়েকশন, অনেক স্লো, 3 দিন 4 দিন 5 দিন ধরে হয়, সেগুলো এত স্লো যে ওদেরও রেট নির্ণয় করা যায় না। তাহলে রেট নির্ণয় করা কাদের যায় না যেগুলো হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া, মধ্যম গতির বিক্রিয়া যেগুলো। এই মধ্যম গতির বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা রেট নির্ণয় করব। তাহলে এই যে এ থেকে বি হচ্ছে, যার আমরা রেট নির্ণয় করব ঘনত্বের পরিবর্তন বাই সময় থেকে, সেটা অবশ্যই মধ্যম গতির বিক্রিয়া হতে হবে, তবেই আমরা ওর রেট নির্ণয় করতে পারবো। তাহলে বিক্রিয়ার হার কি না প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়কের বা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ যেটা, সেটার ঘনত্বের পরিবর্তন, বুঝছে। মানে প্রতি সেকেন্ডে ওটা যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে, সেটাই হবে ওর বিক্রিয়া হার, ঠিক আছে। তাহলে আমরা বিক্রিয়া হারকে দুটো ভাগে প্রকাশ করতে পারি, দুটো ভাবে। এক হচ্ছে এ খরচা হচ্ছে, বি তৈরি হচ্ছে। ধর এ থেকে বি একটা রিয়েকশন হচ্ছে, তাহলে এ খরচা হবে আর বি তৈরি হবে। তাহলে এ যে পরিমাণে খরচা হবে বি সেই পরিমাণে তৈরি করবে। তার জন্য বিক্রিয়ার হার আমরা এ কে দিয়েও বলতে পারি, বি কে দিয়েও বলতে পারি। হার সমান হবে, যদি এ কে দিয়ে বলি তাহলে হবে মাইনাস ডিএ বাই ডিটি। এই ডিএ বাই ডিটি মানে, ডিএ মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, মানে পরিবর্তন হয়েছে, বা এটাকে আমরা ডেল্টা এ বাই ডেল্টা টিও বলতে পারি। ডেল্টা এ মানে পরিবর্তন, কনসেন্ট্রেশনের পরিবর্তন, এটাকে কনসেন্ট্রেশন প্রকাশ করছে। আর এটা হচ্ছে ডেল্টা টি মানে কি সময়ের পরিবর্তন। তাহলে এটা একটা ব্রড লেভেলের জন্য, বড়র ক্ষেত্রে ধর গোটা বিক্রিয়াটা এ থেকে বি পুরোপুরি 1 ঘন্টা লাগলো, সেই 1 ঘন্টার মধ্যে আমি ওর বিক্রিয়ার হারের পরিবর্তন আর সময় দেখলাম যে 1 ঘন্টাতে এর পুরোপুরি বিক্রিয়াটা এর 10% খরচা হয়েছে। মানে ধর 100টা মলিকুল শুরুতে ছিল, ঠিক আছে, সময় যখন 0 ছিল তখন 100টা মলিকুল ছিল, সময় যখন চেঞ্জ হয়ে 10 মিনিট হয়েছে তখন হচ্ছে যে 100টা কমে পড়ে 90টা হয়ে গেছে। তার মানে কি না কতগুলো খরচা হয়েছে না 10টা খরচা হয়েছে 10 মিনিটে। তাহলে ওর বেগ কি হবে না 10/10, তার মানে হবে 1
মলিকিউল পার মিনিট, এটা হয়ে যাবে ওর বিক্রিয়ার হার। তাহলে আমরা কি করলাম এখানে, না সেই 10 100 মাইনাস 90 মানে ঘনত্বের পার্থক্যটা যেটা সেটা বসালাম। এই যে বিক্রিয়ার হার সমান হবে 100 প্রথমে ছিল, এখন 90টা। তাহলে আমাদেরকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, তাহলে 90 মাইনাস 100 বাই সময় প্রথমে ছিল কত 0, এখন 10, তাহলে 10 মাইনাস 0, তাহলে হয়ে যাবে কত না মাইনাস 10/10, তার মানে হচ্ছে -1। এই মাইনাসটা কেন হচ্ছে, কারণ এটা কম এটা কম এটা বেশি বলে, অর্থাৎ যখন আমরা এ দিয়ে প্রকাশ করব, যেহেতু এটা খরচা হচ্ছে সবসময়, নষ্ট হচ্ছে, শেষ হচ্ছে, তার জন্য সামনে মাইনাসটা বসে। তাহলে এক্ষেত্রে রেট হচ্ছে মাইনাস dA/dt বা ডেল্টা এ বাই ডেল্টা টি। যখন আমরা গোটা রিয়েকশনটা বের করব তখন আমরা ডেল্টা ইউজ করব, আর যখন ওই গোটা রিয়েকশনটার মধ্যে একটা ছোট্ট সময়ের জন্য বের করব তখন আমরা সেটাকে বলবো ডেল এ বাই ডেল টি। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এবার দেখ, যেমন dA/dt করলাম সেরকম বি এর সাপেক্ষেও করতে পারি বিক্রিয়ার হারটা, সেটা হবে তখন কি না dB/dt, ঠিক আছে, বা ডেল্টা বি বাই ডেল্টা টি। তার মানে কি না সময়ের সাপেক্ষে বি তৈরি হয়েছে, তো তাহলে যত এ খরচা হয়েছে বিও তত তৈরি হয়েছে, তাহলে বি এর সাপেক্ষেও আমরা হারটা বের করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে না কনসেন্ট্রেশনটা কি হবে, এই সামনে কোনো মাইনাস থাকবে না, প্লাস থাকবে। যেমন আমি একটা কমপ্লিট এক্সাম্পল নিয়ে তোকে বোঝাচ্ছি। ধর এ একটা পদার্থ, এটা বিতে পরিণত হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবে, বিতে হচ্ছে। এটা ধর শুরুতে ছিল যখন টাইম যখন 0, অর্থাৎ যখন বিক্রিয়াটা শুরু হয়নি, তখন এ ছিল 100টা, বি ছিল কত না 0। যখন টাইমটা হয়েছে কত না টাইমটা হয়েছে যখন ধর 30 মিনিট, বা আমি সেকেন্ড দিয়ে যদি বের করি, ধর টাইমটা হয়েছে যখন 300 সেকেন্ড, তখন এ পড়ে আছে, মানে এ পড়ে আছে ধর 60টা পড়ে আছে, অর্থাৎ 40টা খরচা হয়ে গেছে। আর তাহলে বি কতগুলো তৈরি হবে না 40টা তৈরি হবে, যদি 40টা খরচা হয়েছে। তাহলে আমরা যখন যদি এই বিক্রিয়ার রেট বের করি, তাহলে রেট বা বিক্রিয়ার হার সমান কি হবে না মাইনাস dA/dt। ডিএ মানে কি বিক্রিয়ার কনসেন্ট্রেশনের পরিবর্তন, তাহলে শুরুতে কত ছিল 100, এখন কত আছে 60। তাহলে সবসময় পরিবর্তন মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, মানে অন্তিম মাইনাস শুরু, তাহলে অন্তিম হচ্ছে 60 মাইনাস 100। দেখ ক্যালকুলেট করলে অবশ্যই মাইনাসটা অটোমেটিক আসবে। বাই সময়ের পরিবর্তন কত না শুরুতে 0 ছিল, এখন 300, তাহলে 300 মাইনাস 0, তাহলে এখন হচ্ছে কত না -40/300। এটা হয়ে গেল ওর হার, মানে -3/40, এই 4/30 মলিকিউল। 100টা মলিকিউল ছিল, তাহলে ইউনিটটা হবে মলিকিউল পার সেকেন্ড। এটাই যদি আমরা dB/dt করতাম বি দিয়ে, তাহলে আমাদের কি বেরোতো না dB/dt। তাহলে দেখ এখন বিটা কত ছিল, শুরুতে 0 ছিল, ফাইনাল কত হয়েছে না 40, তাহলে 40 মাইনাস 0 বাই 300 মাইনাস 0, সময়টা একই আছে, তাহলে সেই হচ্ছে কত না 4/30। তাহলে দুক্ষেত্রে দেখ রেটটা সেই একই বেরোবে মলিকুল পার সেকেন্ড, কিন্তু এখানে মাইনাস হয়েছে একটা সামনে, আর এখানে কোনো মাইনাস হয়নি। তার কারণ কি না এটা আস্তে আস্তে শেষ হচ্ছে, তাই সামনে মাইনাস, আর এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তাই সামনে প্লাস। বুঝছো? তাহলে এইভাবে আমরা রেটটা নির্ণয় করতে পারবো। তাহলে এই ডেল্টা আর ইয়ের মধ্যে পার্থক্যটা বলে দিই, ডি আর ডেল্টা। ধর এ থেকে বি হচ্ছে, গোটাটা হতে ওভারঅল বিক্রিয়াটা হতে আমাদের সময় যা লাগবে, ধর শুরুতে ছিল A1 আর শেষে যখন পড়ে আছে A2, টাইম ছিল তখন T1, এখন টাইম হয়েছে T2। তাহলে তখন আমরা যখন ওভারঅলটা দেখব তখন হবে A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। এইটা হচ্ছে আমাদের গোটাটা যখন একসাথে নিচ্ছি তখন হচ্ছে ডেল্টা, তখন ডেল্টা এ বাই ডেল্টা টি বলছি। আর যখন এইটা হওয়ার মাঝে হঠাৎ করে 2 মিনিট পর একবার দেখা হলো, ক্ষুদ্র সময়ের পরিবর্তনে যে রিয়েকশনটা শুরু হয়েছে তার 5 মিনিট পর বিক্রিয়ার হার কত। যেমন ধর আমি একটা যদি এক্সাম্পল দিই, যে আমার এখান থেকে খাতড়া যেতে
সময় লাগলো 1 ঘন্টা, আর খাতড়া থেকে এখানে দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তাহলে আমার গতিবেগ কত হবে না 50/1 ঘন্টা মানে 50/60 মিনিট, সেটা সেটা হলো আমার গতিবেগ। কিন্তু আমি যখন হাতিরামপুরে যাচ্ছিলাম তখন আমার গতিবেগ কত, তাহলে তখন সেইখানের ক্ষুদ্র পরিবর্তন নিতে হবে যে হাতিরামপুর মোড় থেকে হাতিরামপুরের শেষ পর্যন্ত যেতে আমার 1 কিলোমিটার রাস্তা, সেটা যেতে আমার 1 মিনিট সময় লেগেছে, তার মানে আমি 1 কিলোমিটার পার যেতে যাচ্ছিলাম। তাহলে ওই যে একটা ক্ষুদ্র জায়গার সময়ের পার্থক্য, সেখান থেকে আমরা বেগটা বের করছি, ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আমার এখান থেকে খাতড়া যাওয়ার সময় এটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে। মাঝখানে তো আমি কোথাও বেশি স্পিডে কোথাও কম স্পিডে চালাতেই পারি, কিন্তু ওভারঅল শুরু আর শেষটা দেখছি, তার মানে এটা হচ্ছে আমার অ্যাভারেজ বা গড় বেগ। আর মাঝখানে আমি গোবিন্দপুরে কি স্পিডে চালাচ্ছিলাম, হাতিরামপুরে কত স্পিডে চালাচ্ছিলাম, সুপুরে কত স্পিডে চালাচ্ছিলাম, এইগুলো হবে আমার তাৎক্ষণিক বেগ। তাহলে এই গড় বেগটাকে প্রকাশ করা হয় ডেল্টা দিয়ে, এই যে ডেল্টা দিয়ে। আর তাৎক্ষণিক বেগটাকে প্রকাশ করা হয় dA/dt দিয়ে। এটা হচ্ছে তাৎক্ষণিক dA/dt, যেটা এটাকে ইংরেজিতে বলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন, আর এটাকে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এইগুলো কতগুলো গেল বিক্রিয়ার হার সংক্রান্ত ব্যাপার। স্যার কি বললেন? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন আর অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন, একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এবারে রেট অফ রিঅ্যাকশনকে কিভাবে লিখবো সেটার লেখার নিয়মটা দেখ। ধর এটা একটা রিঅ্যাকশন আছে, A প্লাস B থেকে C প্লাস D উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে আমরা রেট কিভাবে লিখতে পারি না সবগুলো সাপেক্ষে লিখতে পারি। আমরা রেট সমান লিখবো মাইনাস dA/dt সমান মাইনাস dB/dt। এটা সময় আবার লিখতে পারি সমান dC/dt সমান d/dt। সব ঘনত্বের পরিবর্তন, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। কনসেন্ট্রেশন বোঝাতে এটা ব্যবহার করা হয়। তাহলে এইভাবে একটা রেট অফ রিঅ্যাকশনকে লেখা হয়, মানে আমরা A এর সাপেক্ষেও রেট নির্ণয় করতে পারি, B এর সাপেক্ষেও রেট নির্ণয় করতে পারি, C এর সাপেক্ষেও নির্ণয় করতে পারি, আবার D এর সাপেক্ষেও রেট নির্ণয় করতে পারি। সবার সাপেক্ষে আমরা রেট নির্ণয় করতে পারি। তাহলে ধর এরকম একটা রিঅ্যাকশন আছে A প্লাস B, সেটা থেকে হচ্ছে C প্লাস D। এটার রেট কি হবে না এটার রেট সমান হবে, সামনে একটা করে সহগ আছে, এইগুলো আছে, এগুলো নিচে চলে আসবে, হবে -1/A dA/dt। দেখ আমরা কিন্তু এগুলোকে ডেল্টা দিয়েও লিখতে পারি যদি অ্যাভারেজ বলে, তাৎক্ষণিকটাই বেশি ইউজ করা হয় তো তাই ডি দিয়ে লিখছি, -1/B dB/dt সমান 1/C dC/dt সমান 1/D। এইটা তাহলে এটা হলো রেট লেখার প্রসেস। তাহলে আমাকে এইটার ক্ষেত্রে রেট লিখে দেখাতো। এটা একটা তো রিঅ্যাকশন দিচ্ছি আমি 2N2O5, সেটা থেকে হচ্ছে 4NO2 প্লাস O2। যখন শুরুতে তখন এটা বেশি পরিমাণে আছে, তার মানে এটা উপরে তখন, আর বিটা তখন কোথায় জিরোতে, বিটা নেই। যত সময় যাবে তত এর পরিমাণ আস্তে আস্তে কি হবে না কমতে থাকবে, আর যত সময় যাবে বি এর পরিমাণ তত আস্তে আস্তে কি হবে না বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে এ এর গ্রাফ, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে সময়ের সাথে গাঢ়ত্বের গ্রাফ। হ্যাঁ স্যার। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি বলে বুঝতে পেরেছিস? অনেক সময় আছে যে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বলতে কি বোঝো না কোনো একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, মানে রাসায়নিক বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে যদি ওর আমরা গাঢ়ত্বের
পরিবর্তন বাই সময়ের পরিবর্তন করি, তাহলে আমরা যে রেট পাবো সেটাকে আমরা কি বলবো, না তাৎক্ষণিক বিক্রিয়ার হার। আর গড় বিক্রিয়ার হার কি, না অ্যাভারেজ বিক্রিয়ার শুরু এবং শেষ, এটার যদি আমরা বিক্রিয়ার গাঢ়ত্বের পরিবর্তন বাই সময় করি, তাহলে যেটা হবে সেটা হবে কি, সেটা হচ্ছে গড় বা অ্যাভারেজ। বুঝছে? হুম, হ্যাঁ স্যার। তাহলে একটা ছোট্ট অঙ্ক কর। এটা হচ্ছে যে N2 গ্যাস প্লাস 3H2, এটাও গ্যাস, এটা থেকে হচ্ছে 2 অ্যামোনিয়া গ্যাস। বিক্রিয়ায় NH3 এর উৎপন্ন হওয়ার হার, লিখ অঙ্কটা লিখ। বিক্রিয়ায় NH3 এর উৎপন্ন হওয়ার হার 9.6 into 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে তার আগে একটা জিনিস বলে দিই যে বিক্রিয়ার হারের একক কি হবে, কি হবে বলতো বিক্রিয়ার হারের একক? মোল পার সেকেন্ড বলছিল। দেখ কিভাবে হবে, বিক্রিয়ার হার মানে কি, গাঢ়ত্ব, কনসেন্ট্রেশনের পরিবর্তন বাই হ্যাঁ। সময়ের পরিবর্তন। হুম, হুম, তার মানে কি, গাঢ়ত্ব কনসেন্ট্রেশনের ইউনিট হুম, আর সময়ের ইউনিট। হ্যাঁ, কনসেন্ট্রেশনের ইউনিট কি, মোল। মোল পার লিটার, হুম, আর সময়ের ইউনিট কি, সেকেন্ড। সেকেন্ড। বলতে পারি মোল হ্যাঁ, লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, হ্যাঁ, বটে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক, মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। তাহলে ধর এখানে এবার অঙ্কটাতে আসি, যে বলেছে অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার 9.6 মোল ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? হুম, হলে এ তো হলে N2 ও H2 এর অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো। হুম, কর। দেখ আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এদিকে দেখ কি বলেছে বলতো, না উৎপন্ন হওয়ার হার বলে দিচ্ছে, কার কার বলেছে, NH3। 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 তাহলে NH3 উৎপন্ন হওয়ার হার কি হবে, না ডেল্টা NH3 হুম, বাই ডেল্টা টি হবে। হুম, এইটা দেওয়া আছে হুম, 9.6 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। কি বের করতে বলেছে বলতো, N2 আর H2 এর অন্তর্হিত হওয়ার হার। অন্তরিত হওয়ার হার, মানে ওরা তো রিয়েকশন করছে, মানে ওরা তো শেষ হচ্ছে আস্তে আস্তে, অন্তরিত মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বের করতে বলেছে ডেল্টা N2 বাই ডিটি, ডেল্টা টি হ্যাঁ, সমান কত, আর ডেল্টা H2 বাই ডেল্টা টি এটা সমান কত, এটা বের করতে বলেছে। হ্যাঁ, এবার দেখ এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, বিক্রিয়ার হার আর সমান কি, মাইনাস ডেল্টা N2 বাই ডেল্টা টি সমান 1/3 ডেল্টা H2 বাই ডেল্টা টি সমান 1/2 ডেল্টা NH3 বাই ডেল্টা টি। এটা বটে কি নয়? হ্যাঁ, এটা তো আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদেরকে এইটা বের করতে হবে। তাহলে যদি আমি বলি যে মাইনাস, মানে এটা যে অন্তরিত হওয়ার মানে কি, মাইনাস থাকবে সামনে, তাহলে মাইনাস ডেল্টা N2 বাই ডেল্টা টি সমান 1/2
ডেল্টা NH3 বাই ডেল্টা টি বটে। হ্যাঁ এবার এটার মান কত দেওয়া আছে? 9.6 into 10 to the power minus 3। এটা দেওয়া আছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। হুম, হবে তো নাকি? ক্যালকুলেশনটা আর করছি না, হ্যাঁ বুঝতে পেরেছিস? সেরকম ডেল্টা হ্যাঁ H2 স্যার, বাই ডেল্টা টি সমান কি হবে? না এই 2 ইকুয়েশন দ্বারা কি divided। পাচ্ছি না -1/3 ডেল্টা H2 বাই ডেল্টা টি সমান কি বটে বলতো? সমান হচ্ছে 1/2 ডেল্টা half NH3 half in 9। বাই ডেল্টা টি। তার মানে ডেল্টা H2 বাই ডেল্টা টি সমান কি হয়ে যাবে? তিনটাই দিকে গুণ হয়ে যাবে, হবে 3/2 হুম, ইন্টু হ্যাঁ 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, হবে? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো অঙ্কগুলো এরকম ভাবেই থাকবে, বিভিন্ন রকম ভাবে দেওয়া থাকবে, বিভিন্ন রকম করতে বলতে পারে। এটা রেট দেওয়া আছে, ওটা বের করো। ওভারঅল যদি এখানে বিক্রিয়ার হার দেওয়া থাকতো তাহলে কি করতিস? আরে যদি এখানে ধর এটা না দিয়ে বলতো বিক্রিয়ার হার এত, বিক্রিয়ার হার মানে কোনটা? আরটা, এটা তো নাকি? হুম, তার মানে বিক্রিয়ার হার দেওয়া হ্যাঁ এইটা সমান দিয়ে দেওয়া, হুম, হুম, তখন এইটা সমান ওটা, এটা সমান ওটা, তার সাথে সমান করে আমরা করে নিতে পারতাম। হুম, তাহলে বই খোল, বইয়ে 201 পেজ খোল, 201 পেজ খুলেছিস? হ্যাঁ 201 পেজে যে অঙ্কগুলো আছে গাণিতিক উদাহরণ বলে 201 202 কটা অঙ্ক আছে? হুম, 6টা অঙ্ক আছে। হুম, হুম, আছে তো? হুম, এই 6টা করে রাখবি, হ্যাঁ ঠিক আছে? হুম, বেশ, এরপর নেক্সট টপিকে চলে যাই। আটকালে আমি করে দেবো, কিন্তু করে রাখতে হবে তো। হুম, হুম, নেক্সট হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র বা মানে রেট নির্ণায়ক সমীকরণ। এবার হুম, ঠিক আছে, হুম, তাহলে দেখ বিক্রিয়া কিসের কিসের উপর ডিপেন্ড করে তার আগে জেনে রাখ যে একটা বিক্রিয়া গতিবেগ বাড়বে না কমবে সেগুলো কিসের কিসের উপর ডিপেন্ড করবে বলতো? না বিক্রিয়কের কনসেন্ট্রেশন। ওই যে একটা। হুম, এটা বলি, যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে, বেশি পরিমাণ হুম, বিক্রিয়ক পদার্থ আছে তাহলে বিক্রিয়ার হার বাড়বে, ঠিক আছে। হুম, যদি টেম্পারেচার বাড়ে সেক্ষেত্রেও বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, যে কোনো বিক্রিয়ায় হুম, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ঠিক আছে। পরবর্তীকালে সেটা চেঞ্জ হতে পারে কিন্তু প্রথমত সবাই বৃদ্ধি পাবে। তারপরে ক্যাটালিস্ট যদি থাকে, ক্যাটালিস্ট থাকলে রিঅ্যাকশনের রেট বৃদ্ধি পাবে, হয়েছে। আর যে বিক্রিয়কগুলো তাদের যদি সেগুলোকে যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, মানে ধর একটা বড় ডেলা আছে, সেটা রিঅ্যাকশন ভালো করবে না, সেটাকে যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে ভালো রিঅ্যাকশন করবে। গুঁড়ো করে দিল। গুঁড়ো করে দিলে কারণ সারফেসটা অনেক বেশি, অনেক মলিকুল একসাথে ইন্টারাকশন করতে পারছে, ঠিক আছে। হুম, তাহলে এই হ্যাঁ কতগুলো ব্যাপার আছে যেগুলোর সাথে রিঅ্যাকশন রেট ডিপেন্ড করে। তা আমাদেরকে ওই হুম, কনসেন্ট্রেশনটি পড়তে হবে, উষ্ণতা বা ওইগুলো সব এখন তুলে দিয়েছে। হুম, তাহলে এরপর হচ্ছে আমাদের ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র কি? ল অফ মাস অ্যাকশন। হুম, ভর ক্রিয়া দাঁড়া ব্যাট, ল্যাপটপে চার্জ নেই, আমি ল্যাপটপ চার্জটা গুঁজে চট করে দেখ। তাহলে ভর ক্রিয়া সূত্র হচ্ছে না কিসের উপরে? না একটা বিক্রিয়ার রেট কনসেন্ট্রেশনের উপর কিভাবে নির্ভর করে, অ্যাকচুয়ালি সেটার উপর।
তাহলে স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো মুহূর্তে তার বিক্রিয়ার হার কিসের উপর ডিপেন্ড করবে বলছে, না ওর যে সক্রিয় ভর তার সমানুপাতিক হবে। যেমন সেটা বলতে গেলে একটা রিয়েকশন দিয়ে বোঝায়, যে ধর এ থেকে বি হচ্ছে, তাহলে বিক্রিয়াটার রেট আমরা কি বলি, মাইনাস ডিএ বাই ডিটি, এটা হবে ওর রেট। তাহলে এই রেটটা কিসের উপর ডিপেন্ড করবে, না প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ, বা ওই মুহূর্তে ওর যে অ্যাক্টিভ মাস হবে, অ্যাক্টিভ মাস মানে মানে যে পরিমাণ ভর ওই সময় বিক্রিয়ায় রিয়েকশন করছে, মানে অ্যাক্টিভলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে আছে, সেই ভরের সমানুপাতিক হবে। অর্থাৎ যেটাকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি বা কখনো আংশিক প্রেসার দিয়ে প্রকাশ করি, সেই 11 ইকুইলিব্রিয়ামে আমরা দেখেছি। তাহলে সেই অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করবে। তার জন্য রেটটাকে কি বলা হবে, না রেট মাইনাস ডিএ বাই ডিটি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এ। এটাকে যদি আমরা সমান করি তাহলে কি হবে, না মাইনাস ডিএ বাই ডিটি সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এই কেটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক, হার ধ্রুবক। তাহলে এই ডিএ বাই ডিটিটা কি, না বিক্রিয়ার হার, আর কেটা হচ্ছে কি, না হার ধ্রুবক, আর এটা হচ্ছে কি, না কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এটাই যদি এরকম থাকতো যে এ প্লাস বি থেকে সি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম, না রেট মাইনাস ডিএ বাই ডিটি, আর সমান রেট সমান সমান মাইনাস ডিবি বাই ডিটি সমান ডিসি বাই ডিটি। সেটা সমানে আমরা বলতে পারি না রেটটা কিসের উপর ডিপেন্ড করবে, না কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। অর্থাৎ আমরা এতগুলো না লিখে শুধু একটাও লিখতে পারি যে মাইনাস ডিএ বাই ডিটি সমান হচ্ছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। অর্থাৎ যতগুলো বিক্রিয়ক পদার্থ তাদের প্রত্যেকের গাঢ়ত্বের সাথে সমানুপাতিক হবে। এটাকেই বলা হয় বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণ। মানে এখান থেকে আমরা একটা রিঅ্যাকশনের রেট নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটাই। তাহলে এই হলো আমাদের বিক্রিয়ার হার বা রিঅ্যাকশনের রেটের ইকুয়েশন। যদি এরকম একটা বিক্রিয়া থাকে যে এ অফ এ প্লাস বি অফ বি, সেটা থেকে ধর সি তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে রেট কি লিখব, দ্য মাইনাস 1/a ডি এ বাই ডিটি, সেটা সমান কি হয়ে যাবে, না কে ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। তখন এইভাবে লেখা হবে। তাহলে ধর একটা রিয়েকশন দিল যে 2NO2 প্লাস F2, এটা থেকে তৈরি হচ্ছে 2NO2F। রাইট দ্য রেট ইকুয়েশন অফ দিস রিয়েকশন, বা বিক্রিয়াটির হার ধ্রুবকের ইকুয়েশনটি লিখো। তখন আমরা কি লিখব, না বিক্রিয়ার হার আর সমান কে ইন্টু NO2 কনসেন্ট্রেশন অফ NO2 টু দি পাওয়ার 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ F2, এটাও লিখতে পারি, বা মাইনাস 1/2 কনসেন্ট্রেশন অফ ডি অফ NO2 বাই ডিটি সমান কে অফ NO2 টু দি পাওয়ার 2 ইন্টু F2, এটা লিখে দিতে পারি। তাহলে বিক্রিয়ার অর্ডার বা ক্রম কিভাবে নির্ণয় করবো আমরা, মিউট করে নে একটু। না ধর এটা একটা রিয়েকশন দেওয়া আছে, যে কোনো একটা রিয়েকশন, যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, তাহলে অর্ডার নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে এই সমীকরণটা লাগবে, যে তাহলে এর বিক্রিয়া হার আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, এটা হচ্ছে। তাহলে এর টু দি পাওয়ার 1 আছে, এর টু দি পাওয়ার 1 আছে, অতএব অর্ডার সমান হবে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এই যে 1, এই যে 1,
1 plus 1 is equal to 2. কি ঘটাচ্ছে রে? হ্যাঁ। দেখ এই ইকুয়েশনটা দিতে হবে। এই ইকুয়েশনটা যদি দেওয়া থাকে যে কোনো রিঅ্যাকশনের, তাহলে আমরা সেখান থেকে তার কনসেন্ট্রেশনের যে পাওয়ার, এই যে এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এই পাওয়ারগুলো সমষ্টি করলেই সেটা আমাদের অর্ডার বেরিয়ে আসবে। বাট এখানে সমস্যাটা হচ্ছে যে ধর এটা একটা রিঅ্যাকশন আছে যে 2N2O5, সেটা থেকে আছে 4NO2 প্লাস O2। এখনো পর্যন্ত তো এটাই দেখলি যে তাহলে আমাদের হিসেব অনুযায়ী R ইজ ইকাল টু কি হওয়ার কথা না K ইন্টু N2O5 টু দি পাওয়ার 2, এটাই হওয়া উচিত। বাট এইখানে হচ্ছে ট্রিক্স যে এই ইকুয়েশনটা, যে এই রিঅ্যাকশনের রেটটা, এর যে হার রেট, এটা যে এর ডবল পাওয়ারের উপর ডিপেন্ড করবে, এটা থিওরিটিক্যালি কোনোভাবেই নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ এই রিঅ্যাকশনটা দেখে আমরা এটা বলতেই পারবো না যে এটা সব সময় হবে। এই রিঅ্যাকশনটা অনুযায়ী এটা নাও হতে পারে। এটা গোটাটাই এক্সপেরিমেন্টালি বা পরীক্ষালব্ধ। এর অ্যাকচুয়াল রেট ডিটারমিনিং ইকুয়েশন বা রেট ইকুয়েশন হচ্ছে R ইজ ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ারের 2টা হয় না। তাহলে এটা হচ্ছে গোটাটাই পরীক্ষালব্ধ, এক্সপেরিমেন্টাল ব্যাপার। এটা আমরা পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্টালে করে দেখেছি যে এটা হচ্ছে। তাহলে এই জন্যই এই রেট ইকুয়েশন কোনোদিনই থিওরিটিক্যালি লেখা যায় না। আমরা যেটা শিখলাম ওটা বেসিক ইন জেনারেল, বাট সবার ক্ষেত্রে ওই রকমটা ফলো হয় না। তার জন্য রেট ইকুয়েশন কোনোদিনই আমরা একটা রিঅ্যাকশন দেখে লিখতে পারবো না। আর রেট ইকুয়েশন যদি দেওয়া না থাকে তাহলে তার অর্ডার আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এটা যদি বলা থাকে, দেখ এইটা দেখে আমাদের কি মনে হচ্ছে যে এই বিক্রিয়াটার অর্ডার কি হবে না অর্ডার হবে 2, বাট অ্যাকচুয়াল ইকুয়েশন তো এইটা। এটা দেখে আমাদের কি মনে হচ্ছে না অর্ডার হবে কত 1। তাহলে কোনটা ঠিক, এটা না এটা? তাহলে এক্সপেরিমেন্টাল ডাটা বলছে এই ইকুয়েশনটা ঠিক। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে রিঅ্যাকশনটা প্রথম অর্ডারের বিক্রিয়া, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে। তাহলে এই অর্ডারের উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা রিঅ্যাকশনের কতগুলো অর্ডার, যার রিঅ্যাকশনের যে বিক্রিয়া মানে কোনো একটা বিক্রিয়ার যদি বিক্রিয়ার হার কারো কনসেন্ট্রেশনের উপরেই ডিপেন্ড করছে না, ধর এ থেকে বি হচ্ছে, এই বিক্রিয়াটার হার যদি কারোরই উপর ডিপেন্ড না করে, ধর এর উপর ডিপেন্ডই করে না, অর্থাৎ আমরা কি লিখবো তখন না এর রেট আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 0, অর্থাৎ এর উপর ডিপেন্ডই করে না, তখন এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো জিরো অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ এর অর্ডার 0। তাহলে গোটাটাই অর্ডারটা কিসের উপর হচ্ছে না কতজনের উপর বিক্রিয়ার হারটা ডিপেন্ড করছে তার উপর। তো আর এটা একটা আছে এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে, কিন্তু এর রেট ইকুয়েশন বলছে যে বিক্রিয়ার হার অনলি মাত্র কার উপর ডিপেন্ড করে না কনসেন্ট্রেশন অফ এ, বি এর উপর ডিপেন্ড করেনি, তাহলে একজনের উপর ডিপেন্ড করছে। তার জন্য এর অর্ডার হয়ে যাবে কত, অর্ডার হয়ে যাবে 1। রিঅ্যাকশনটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আর এটা হলো দ্বিতীয় ভাগ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেরকম যদি দুজনের উপর ডিপেন্ড করে তখন হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তিনজনের উপর হলে থার্ড অর্ডার রিঅ্যাকশন। এরকম করে রিঅ্যাকশনের বিভিন্ন ভাগ আছে, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তা আমাদেরকে শুধুমাত্র ফার্স্ট অর্ডার করতে হবে। আমাদেরকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তার রেট ইকুয়েশন, তার হার নির্ণায়ক সমীকরণ অনেক কিছু আছে, সেগুলো পড়তে হবে, বাকিদের ক্ষেত্রে পড়তে হচ্ছে না। তাহলে হার ধ্রুবক, এই অর্ডার ব্যাপারটা বুঝতে পেরেছিস যে অর্ডার ব্যাপারটা কি বটে। হার ধ্রুবক যেটা পড়লি রেট কনস্ট্যান্ট, এর একক নির্ণয় করতে হবে। কে ধর এ থেকে বি একটা রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এর জন্য নর্মালি আর সমান কি লিখবো না কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে এটা টু দি পাওয়ার 1 আছে, মানে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এর জন্য কে সমান কি
না কে সমান হচ্ছে আর বাই এ? তাহলে কে এর একক কি হবে? না রেটের একক কি বেরিয়েছে? আর এর একক কি রে? ওই তো স্যার মোল পার লিটার পার সেকেন্ড। মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর কনসেন্ট্রেশনের একক কি, গাঢ়ত্বের একক কি? মোল পার লিটার। মোল পার লিটার মানে মোল লিটার ইনভার্স। তাহলে এগুলো কাটবে, হ্যাঁ। তাহলে কি পড়ে থাকলো? সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, কোন বিক্রিয়ার জন্য এটা? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার বিক্রিয়ার জন্য কে এর একক কি হবে? না সেকেন্ড ইনভার্স হ্যাঁ হবে। হ্যাঁ স্যার। ধর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এ প্লাস বি থেকে সি হচ্ছে, তাহলে এর জন্য আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি। তাহলে এর জন্য কে সমান আর বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, বটে? হ্যাঁ আর এর একক হচ্ছে কি? না মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এ আর বি এর একক কি? না মোল লিটার ইনভার্স, আর এটারও বি এর একক তাই মোল লিটার ইনভার্স। তাহলে একটা তো কেটে গেল, আর একটা হাত থেকে তাহলে এককটা কি হয়ে যাবে? না মোল উপরে উঠে গেলে মোল ইনভার্স, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল কার জন্য? সেকেন্ড অর্ডারের জন্য। তাহলে থার্ড অর্ডার হলে কি হবে? আর ওটা হবে মোল মোল ইনভার্স লিটার লিটার সেকেন্ড ইনভার্স। মানে এটা আবার মোল থার্ড অর্ডার হলে তো আরো একটা নিচে থাকবে না, তখন এটা টু দি পাওয়ার -2 এটা স্কয়ার হয়ে যাবে, হবে? জিরো অর্ডারের জন্য কি হবে বলতো? জিরো অর্ডারের জন্য ধর আছে এ থেকে বি হচ্ছে, আর সমান কি হবে তাহলে জিরো অর্ডারের ক্ষেত্রে? কে ইন্টু এ টু দি পাওয়ার কত হবে? 0। তাহলে কে সমান কত হবে? না আর বাই এ টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কি? সামথিং টু দি পাওয়ার 0 মানে কি রে? 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 নয়? হ্যাঁ। তাহলে একক কি হবে? মোল মানে যেটা আর এর একক সেটাই হবে, এটাই হবে ওর একক, ঠিক আছে? তাহলে সবগুলোরই নির্ণয় করতে পারবি? খুব আছে, এখন যে কোনো একটার হয় ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বা জিরো অর্ডার, যে কোনো একটার বলবে যে রেট কনস্ট্যান্টের ইউনিট নির্ণয় করো, তাহলে তোকে একদম এইখান থেকে শুরু করে বের করে দেখিয়ে দিতে হবে তখন, হয়েছে? বেশ। তাহলে এরকম আমাদেরকে খুঁজে বের করতে হবে, বইয়ে উদাহরণ দেওয়া আছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, সেটা জিরো অর্ডার রিঅ্যাকশন। যেমন 2HI সেটা থেকে H2 + I2, এটা হচ্ছে একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। 2NO2O সেটা ভেঙে হবে 2N2 + O2, এটাও একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। এখানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের রেট কোনো বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, নির্ভর করে সেখানে ক্যাটালিস্ট কি আছে, সেখানে টেম্পারেচার প্রেসার কি আছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে বিক্রিয়ার হার বাড়া কমা হয়, ঠিক আছে? তার জন্য বিক্রিয়াটার ক্রম কি হয় না সেখানে। আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। কি বলে? না মলিকুলারিটি বা আণবিকতা। মলিকুলারিটি বা আণবিকতা মানে কি? না ওই যে হার নির্ণায়ক সমীকরণ হলো, ওই হার নির্ণায়ক সমীকরণে যতগুলো মলিকিউল আছে সেটাই হচ্ছে ওর আণবিকতা। তাহলে এক্ষেত্রে যা লেখা থাকবে সেটাই। ধর এটা একটা রিঅ্যাকশন আছে 2A + B এটা থেকে C, তাহলে হার নির্ণায়ক সমীকরণটা যদি লেখা থাকে এরকম A সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ B, তাহলে বিক্রিয়াটার কি হবে? মলিকুলারিটি কত হবে? না 2 + 1 3, যে বিক্রিয়াটিতে 3টি মলিকিউল ইনভলভ আছে, বুঝছে? তাহলে এটাও এরকমই যে কোনো একটা বিক্রিয়ায় যতগুলো মলিকিউল অংশগ্রহণ করে সেটাই তার হচ্ছে মলিকুলারিটি বা আণবিকতা। বুঝতে পেরেছিস কি বললাম? কোনো বিক্রিয়ায়
যতগুলো মলিকিউল অংশগ্রহণ করে মলিকিউল সেটাই তার মলিকুলারিটি। তাহলে দেখ জিরো অর্ডার রিঅ্যাকশন যেমন জিরো অর্ডার হয়, সেরকম মলিকুলারিটি কারো জিরো হয় না, কারণ একটা রিঅ্যাকশন হতে গেলে কোনো না কোনো মলিকিউলকে তো ইনভলভ হতেই হবে। হ্যাঁ তাহলে এই জন্য মলিকুলারিটি কোনোদিন জিরো হয় না। তাই জন্য বিক্রিয়ার আণবিকতা আর ক্রমের মধ্যে পার্থক্য আছে। তাহলে বিক্রিয়ার ক্রম কি না, বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণে বিক্রিয়ার যে জিরো হতেও পারে। হ্যাঁ বিক্রিয়া প্রথমে বলতে হবে যে বিক্রিয়ার ক্রমটা কি না, বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণে বিক্রিয়কের যে গাঢ়ত্ব তাদের ঘাতের সমষ্টি হচ্ছে অর্ডার, ওই যে কে ইন্টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1, ওই 1 1 করে 2 হচ্ছে। আর আণবিকতা কি না, এখানে হার নির্ণায়ক সমীকরণ অতটা ইম্পর্টেন্ট নয়, মানে কোনো একটা বিক্রিয়ায় যতগুলো অণু পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে সেটাই তার আণবিকতা হয়েছে। তাহলে বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু আণবিকতা কখনোই পূর্ণ সংখ্যা ছাড়া হবে না এবং কখনোই শূন্য হবে না। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর বিক্রিয়ার অর্ডার যেটা এইরকম করে বইয়ে দু একটা পার্থক্য আছে, সেগুলো দেখবি, আর সেরকম কিছু নেই। বেশ, তাহলে রেট ডিটারমিনিং স্টেপ কি, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ কি রে? কোনো একটা বিক্রিয়া ধর একাধিক ধাপে হচ্ছে, তখন কোনটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ হবে? যেটা মানে মিডিয়াম ভাবে হবে, মানে প্রচুর ফাস্ট স্টেপ স্লো স্টেপ নয়, মিডিয়াম ভাবে। ঠিক করে মনে করে বল, একটা বিক্রিয়া ধর 3টে স্টেপে হচ্ছে, দুটো স্টেপে হচ্ছে, কোন স্টেপটার থেকে আমরা রেট নির্ণয় করব? সেকেন্ড স্টেপ। কেন সেকেন্ড স্টেপ কেন? SN1 SN2 ভুলে গেছিস? কোনটা হার নির্ণায়ক সমীকরণ ধাপ ছিল না, যেটা সব থেকে স্লোয়েস্ট স্টেপ, আর এ থেকে বি হচ্ছে, হ্যাঁ থেকে সি হচ্ছে, টোটাল রিঅ্যাকশনটা হচ্ছে এ থেকে বি, এ থেকে সি। এখানে এই বিটাকে কি বলে? কি বলে? ইন্টারমিডিয়েট বলে না? ইন্টারমিডিয়েট বা বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ, যেটা বিক্রিয়া শুরুতে তৈরি হয় এবং বিক্রিয়া শেষে শেষ হয়ে যায়, সেটা ইন্টারমিডিয়েট। আর এই দুটোর মধ্যে এটা যদি স্লো স্টেপ হয় আর এটা যদি ফাস্ট হয়, তাহলে কোন স্টেপটা হবে রেট ডিটারমিনিং স্টেপ? না এইটা হবে রেট ডিটারমিনিং স্টেপ, এটা হবে আরডিএস বা রেট ডিটারমিনিং স্টেপ। কিন্তু যদি একটা মিডিয়াম স্টেপ যাই থাকুক, যেমনই থাকুক, 10টা বিগ স্টেপ হোক না কেন, যে স্টেপটা সব থেকে স্লো সেইটা হবে সবসময় রেট ডিটারমিনিং স্টেপ। কিন্তু প্রথমে যে বললেন মধ্যম গতি বিক্রিয়ার না না না, ওটা তো বিক্রিয়া, ওটা হচ্ছে কোন বিক্রিয়াটার আমরা হার নির্ণয় করতে পারবো, যেটা মধ্যম গতির বিক্রিয়া। এবারে সেই মধ্যম গতির বিক্রিয়াটা ধর 3টে স্টেপে হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে আমরা কোন স্টেপটার উপর নির্ভর করে ওর রেট নির্ণয় করব? এটা হচ্ছে ওটার মধ্যে যেটা সব থেকে স্লোয়েস্ট স্টেপ। বুঝতে পেরেছো? তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন মিউট করে দে। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, তাহলে সবার প্রথমে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন কার জন্য বের করব? না জিরো অর্ডারের জন্য করব প্রথমে। জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। তাহলে ধর একটা রিঅ্যাকট্যান্ট এ থেকে প্রোডাক্টে তৈরি হচ্ছে, এ থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের রেট ইকুয়েশন কি হবে? না মাইনাস ডিএ
বাই ডিটি, এটা সমান কি হবে না কে ইন্টু এ টু দি পাওয়ার 0। এটা হবে রেট ইকুয়েশন হয়েছে। এটাকে যদি আমরা তাহলে এটা সমান লিখতে পারি যে মাইনাস ডিএ, এই এ জিরোটাকে এর নিচে নিয়ে চলে এলাম, বাই এ জিরো সমান কে ইন্টু ডিটি, এটা করতে হবে। দিয়ে যদি এটার ইন্টিগ্রেশন করি, এবারে এ জিরো মানে কি, এ জিরো মানে 1, তাহলে এর ইকুয়েশনটা কিছু কি দাঁড়িয়ে গেল না মাইনাস ডিএ ইন্টু সমান কে ইন্টু ডিটি, এটা দাঁড়ালো। এবারে বোথ সাইড ইন্টিগ্রেশন নেব, বোথ সাইড ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে রে, So a equals to কেটে বেরিয়ে যাচ্ছে t, kt, মাইনাস এ সমান কে kt, টি প্লাস সি হবে না, এটা ইন্টিগ্রেটেড করি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট constant. বুঝছে, কেটি প্লাস সি হবে। Yes. তাহলে যদি আমরা সিটা বের করতে পারি, সিটা বের করতে হবে, তবে আমরা অ্যাকচুয়ালি কে এর ইকুয়েশন বের করব, তাহলে সিটাকে বের করতে হবে। তাহলে ধর যখন বিক্রিয়াটা শুরু হয়েছিল অ্যাট দ্য ইনিশিয়াল টাইম, অ্যাট ইনিশিয়াল টাইম, তখন টিটা কত ছিল 0, কারণ সময় তখনও শুরু হয়নি, ঠিক আছে। আর তখন তাহলে তখন কনসেন্ট্রেশন কত ছিল বলতো, পুরোটাই ছিল কনসেন্ট্রেশন, তখন ছিল কত এ, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা বলতে পারি নিচে টি সমান যদি 0 বসাই, তাহলে আমাদের সি সমান কত বেরোচ্ছে, মাইনাস এ বেরোবে। Minus a. তাহলে এই ইকুয়েশনটাতে এবার যদি বসাই, এটা ধর 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনে যদি সি এর মান বসাই, পুটিং ভ্যালু অফ সি ইন ইকুয়েশন 1, তাহলে কি দাঁড়াবে না মাইনাস এ, না যখন দাঁড়া যখন টিটা যখন 0, সময় যখন 0, তখন কনসেন্ট্রেশনটা কি হবে বলতো, কনসেন্ট্রেশন তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে, তো মানে শুরুতে যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা হবে। সেটাকে আমরা বলছি এ জিরো, এ জিরো মানে একটা রিয়েকশন ধর শুরু হয়েছে এ, শুরুতে এর কনসেন্ট্রেশন হচ্ছে এ জিরো, আর টি সময় পর অর্থাৎ কিছু সময় পর টি সময় পর ধর এর কনসেন্ট্রেশন হয়েছে এ, এটা হয়েছে। তাহলে সেই ডিএ বাই ডিটি করছে মানে কি, মানে এ সময় পর ওর রেট বের করছে, তো তাহলে ডিএ বাই ডিটি সমান কনসেন্ট্রেশন অফ এ হচ্ছে। শুরুতে ওর কনসেন্ট্রেশন কি হবে না এ জিরো হবে, তার মানে সি সমান কি হবে এ জিরো হবে, দেখ বেরোবে। জিরোটা নিচে লিখছেন না? হ্যাঁ এ জিরো এভাবে নিচেই লেখা হয়। তো বুঝতে পারলাম না এই জায়গাটা। কনসেন্ট্রেশনটা 0 বলছি না, আমরা ধরে নিচ্ছি তখন ওর কনসেন্ট্রেশন তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে 0 সময়ের কনসেন্ট্রেশন, তাই ওই সময় কনসেন্ট্রেশনটাকে আমরা বলছি এ জিরো। যখন টি আর এ সময়, যেটা হচ্ছে ওটা টি সময় পরে এ হচ্ছে। হ্যাঁ টি সময় পরে এ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে যদি মানগুলো বসাই, দেখ এখানে এই ইকুয়েশনটাতে যদি টি সমান 0 বসাই, যখন টি 0 তখন এটা কি বসাতে হবে, এর জায়গায় এ জিরো বসাতে হবে। তাহলে সিটা কত হচ্ছে এ জিরো হচ্ছে। এরপরে যদি আমরা এ বসাই, তাহলে মাইনাস এ সমান কে ইন্টু টি, আর সি সমান কত বেরিয়েছে এ জিরো বেরিয়েছে, মাইনাস 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 এ জিরো বেরিয়েছে। তাহলে সি সমান বসাও মাইনাস এ জিরো, কেটি মাইনাস এ জিরো, और কেটি সমান কি এ প্লাস এ জিরো মাইনাস এ হবে, আর কে সমান কি না কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ, তাহলে সব কনসেন্ট্রেশন ইউজ করতে হবে। বাই কত হবে টি,
এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বেশ। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে বের করতে হয়। টি হাফ বের করতে হবে। টি হাফ কি? বা অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকাল কি জিনিস? নাম শুনেছিস কোনদিন? হ্যাঁ টি হাফ বা অর্ধ জীবনকাল হচ্ছে, ধর এ একটা বিক্রিয়াজাত পদার্থ ছিল, ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ। শুরুতে এর হুম, কনসেন্ট্রেশন ধর A0। হুম, হ্যাঁ শুরুতে যখন সময় 0, টি সময় পর, টি সময় পর ধর এর কনসেন্ট্রেশন হচ্ছে কত, A। এ যে সময়টাতে এর কনসেন্ট্রেশন প্রাথমিকের অর্ধেক হবে সেটাকে আমরা বলবো টি হাফ। টি হাফ সমান তাহলে কি হবে না, তখন কনসেন্ট্রেশন কত হবে না A0/2। হ্যাঁ কনসেন্ট্রেশনটা যখন A0/2 হবে, তাতে যে সময়টা লাগছে সেটাকে আমরা কি বলছি না টি হাফ বা অর্ধ জীবনকাল। হুম এবারে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি টি হাফ বের করতে হয়, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কে সমান কি না A0 মাইনাস A/T হয়েছে। এটা হয়েছে তো। হুম যখন টি হাফ সময় যখন টি সমান যখন টি হাফ, তখন কনসেন্ট্রেশন কি হবে, তাহলে তখন এটা কি হবে, A0/2 হবে। হুম এইটা বুঝতে পারছিস কিনা আমি জানি না, অসুবিধা হচ্ছে কিনা। ধর ধর এই সি দিয়ে বলি, ধর সি থেকে ডি একটা রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। এর হ্যাঁ শুরুতে কনসেন্ট্রেশন আমি বলছি এ, A0 বললাম শুরুতে। হুম, হুম টি সময় পর বললাম এ, এ 10 মিনিট পর বললাম কোনো একটা কিছু বললাম, ধর ওয়াই, হতেই পারে। সেরকম হুম টি হাফ সময় পরে কনসেন্ট্রেশন কি হবে না A0-র অর্ধেক, তাহলে শুরুর অর্ধেক মানে A0/2 হবে। এটা হবে তো নাকি? হ্যাঁ তাহলে যে কোনো একটা নির্দিষ্ট সময় পর আমরা কনসেন্ট্রেশনটাকে কি দিয়ে বোঝাচ্ছি না এ দিয়ে বোঝাচ্ছি, হুম আর শুরুটাকে কি দিয়ে বোঝাচ্ছি না A0 দিয়ে বোঝাচ্ছি। তাহলে টি হাফ সময় পর এটা কত হয়ে যাবে, A0/2 হবে না? হ্যাঁ টি সময় পর এ, টি হাফ সময় পর A0/2। তাহলে দেখ আমরা এখানে কি বসাবো, এরপর কে সমান A0, আর এটা কত হয়ে গেছে এখন, টি হাফ সময় পর কত না A0/2। A0/2 আর এটা হচ্ছে হলো, তাহলে এটা কত পড়ে থাকছে না A0/2T। এটা হবে, হুম এটা হলো। তাহলে এখন টিটাকে আমরা কি বলবো, যখন A0/2 বসাচ্ছি তখন টিটাকে আমরা কি বলবো, টি হাফ বলবো। হুম তাহলে টি হাফ সমান কি বেরিয়ে গেল, টি হাফ সমান A0/2K। এটা হবে। হ্যাঁ তাহলে বিক্রিয়ার জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টি হাফ সমান হচ্ছে A0/2K। হুম বুঝতে পেরেছিস কিভাবে বের করতে হবে? হ্যাঁ স্যার। হুম এক্ষেত্রে প্রমাণ পড়ে যে দেখাও যে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুষ্কাল তার প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল। তখন কিভাবে হুম দেখাবে না এই ইকুয়েশনটি বের করে দেখাতে হবে, দিয়ে বেরিয়ে আসবে টি হাফ সমান A0/2K। অতএব টি হাফ কিসের উপর ডিপেন্ড করছে, A0 উপর ডিপেন্ড করছে তো নাকি? তাহলে বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্বের উপর হ্যাঁ নির্ভরশীল বটে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। হুম নেক্সট হুম হচ্ছে এর পরের যেটা আছে, তাহলে এটা টি হাফ বের করানো হবে, মানে অর্ধেক হতে কতটা, অর্ধেকের সময়। এবারে বলছে সম্পূর্ণ হতে কত সময় লাগবে, বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে কত লাগবে, তাহলে দেখ টি সমান আমাদের কি বেরিয়েছে, টি সমান কি বেরিয়েছে A0
মাইনাস এ বাই কে বটে, এটা সমান। হুম বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়া মানে কি বলতো? মানে যখন কনসেন্ট্রেশনটা কি হয়ে যাবে, রিয়েক্ট্যান্টের শেষ কনসেন্ট্রেশন হয়ে কি হয়ে যাবে, শেষ হয়ে জিরো যাবে, জিরো মানে জিরো হয়ে যাবে। তার মানে তখন এটা কি হবে, জিরো হবে। হ্যাঁ তাহলে তখন আমাদেরকে এখানে বসাতে হবে, তাহলে টি সমান তখন কি হবে না এ জিরো মাইনাস জিরো বাই কে। হ্যাঁ তাহলে সম্পূর্ণ হতে যে সময়টা লাগছে সেটা হবে কি না এ জিরো বাই কে। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটাও কার উপর ডিপেন্ড করবে না ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর। হুম তাহলে এইগুলো হলো আমাদের জিরো অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে সব কিছু। জিরো অর্ডারের হাফ লাইফ, জিরো অর্ডার সম্পূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে? হুম হুম বুঝতে পেরেছো? বেশ। এরপর বের করতে হবে ফার্স্ট অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য, তাহলে ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য কি হবে না এ থেকে ধর প্রোডাক্ট হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ডিরেক্ট ইকুয়েশন মাইনাস ডিএ বাই ডিটি সমান কি হবে বলতো? এটা হবে। হ্যাঁ স্যার তাহলে আমরা এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে মাইনাস ডিএ বাই কনসেন্ট্রেশন অফ এ সমান কে ইন্টু ডিটি হবে। এরপর বোথ সাইড ইন্টিগ্রেশন, সেই একই রকম প্রসেস। হলো? তাহলে কি হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন নিলে কি হবে বল? স্যার ওই তো ডি এ মানে হচ্ছে এ বাই এ মাইনাস অফ এ বাই এ ইকুয়ালস টু কে টি প্লাস সি। এ বাই এ হয়, ওয়ান বাই এ এর ইন্টিগ্রেশন কি রে, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন। 1 বাই এক্স লগ এক্স এর তো 1 বাই এক্স। ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন এলএন এক্স হয় না, বা লগ এক্স। হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম লগ এক্স। তাহলে কি হবে বল ইন্টিগ্রেশন করলে পরে? লগ এ হবে তাহলে। তাহলে হবে লগ এ বা এলএন করতে হবে, এলএন এ হয়েছে সমান কি হবে হ্যাঁ না কেটি প্লাস সি। প্লাস সি। এরপর সেই আবার আগের মতন প্রসেস, যে মনে হ্যাঁ করি ইনিশিয়াল বিক্রিয়ার শুরুতে টি সমান কত, টি সমান কত রে, জিরো। জিরো। তাহলে তখন এ সমান কত হবে, এ জিরো হবে। এ সমান হ্যাঁ এ জিরো হবে না? তাহলে তখন আমাদের এখানে যদি মানটা বসাই হ্যাঁ তাহলে কি হবে, টি সমান জিরো আর এ সমান যদি এ জিরো বসাই তাহলে কি দাঁড়াবে, তাহলে সি সমান কত বেরোবে, মাইনাস এলএন এ জিরো বেরোবে। হ্যাঁ এরপরে এটা ধর ইকুয়েশন 1 আমাদের। এবারে 1 নম্বর ইকুয়েশনে আমরা মান বসাবো কি না সি এর মানটা বসাবো, সি সমান মাইনাস এলএন এ জিরো পুট করবো। হুম, তাহলে কি দাঁড়াচ্ছে না মাইনাস এলএন এ সমান কেটি মাইনাস এলএন এ জিরো। হুম, হলো? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এলএন এ জিরো মাইনাস এলএন এ এটা সমান কি কেটি, और হুম के সমান 1 বাই টি ইন্টু লগের এ জিরো বাই এ হলে কি এ জিরো বাই এটাকে কি হয় এলএন এ জিরো মাইনাস এলএন এ এটা বটে তো নাকি, এটা হুম সময় লিখতে পারি 1 বাই টি ল এলএন এ জিরো বাই এ লেখা যায়। হ্যাঁ স্যার।
এটাকে যদি লগ করতে হয় তাহলে কি করতে হবে? 2.303 দিয়ে গুণ করতে হবে, আর কে সমান 2.303 বাই টি লগ অফ a0 বাই a। দেখতো এটা হচ্ছে কিনা কেন? কি? এটা আরেকবার বলুন, এটা আরেকবার বলুন। এগুলো তোরা লগে পড়েছিলি যে লগ কে ln কে যদি লগ ln a এটাকে যদি লগে কনভার্ট করতে হয় তাহলে হয়ে যাবে 2.303 লগ a। ওটা আপনি এলেন কেন লিখছেন? এলেন মানে কারণ ই বেসে হচ্ছে গোটাটাই, তার জন্য ln তো আমাদেরকে লগ না নিয়ে শুরু থেকে ln দিয়ে করতে হবে, দিয়ে লগে কনভার্ট করতে হবে লাস্টে। তাহলে ও শেষে সি সমান কি লিখেছে? মাইনাস এলএন এ জি টি ইউ প্লাস নাকি কোনটা? এইটা এখানটা? স্যার? হ্যাঁ হ্যাঁ বল। হ্যালো 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 শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ বল। ওই যে এক নাম্বার দিয়ে পরে লিখেছেন, এইখানটাতে ওই যে এক নাম্বার দিয়ে পরে যেটা লিখেছেন সি ইকুয়ালস টু উপরে। ইন ইকুয়েশন 1। হ্যালো শুনতে পাচ্ছিস? দেখতে এবারে হ্যাঁ স্যার পাচ্ছি। ওটা কেটে গেল, এবার তো ওটা আর পাবো না খুঁজে, সব লেখা চলে গেল। যদি আমি পিডিএফ করে নিয়েছিলাম আমি যে ওটার মানে হচ্ছে যে ওটা সেই আগের বারে কেমন করলাম যে 1 নম্বর সমীকরণে সি এর মানটা বসালাম না, হুম, সেরকম ওখানেও তো 1 নম্বর সমীকরণে সি সমান মাইনাস ln a0 ওটা বসালাম, আর কিছুই না। না পাশে বি জিরো প্লাস নাকি লিখেছিলেন একটা? ও তাহলে তোকে আমি ঘুরে একবার দেখাই চট করে, দেখ আরেকবার, ঠিক আছে? এটা তো বুঝতে পেরেছিস, এ সমান প্রোডাক্ট হলো ধর, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি সমান আমরা কি বলতে পারি এটাকে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, হলো তো? হুম অ্যারেঞ্জ করবো মাইনাস ডিএ বাই এ সমান কে ডিটি, কেডি। হ্যাঁ ইন্টিগ্রেশন কর, তাহলে কি বেরোবে? হুম মাইনাস ln a সমান কেটি প্লাস সি বেরোবে। হ্যাঁ এবার ধর অ্যাট দ্য ইনিশিয়াল মানে শুরুতে যখন টি সমান হুম তখন এ সমান কি? এ জিরো। a0, তাহলে বলতে পারি মাইনাস ln a0 সমান কে হুম ইন্টু 0 প্লাস সি। হুম, হুম হ্যাঁ আর সি সমান কি বেরোলো? মাইনাস ln a0, এটা বেরোলো তো? হ্যাঁ এটা ধর হ্যাঁ আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার এই 1 নম্বর হ্যাঁ ইকুয়েশন সি এর মানটা বসাবো, সিটা কত বেরিয়েছে? ln a0, হ্যাঁ তাহলে বলতে পারি মাইনাস ln a সমান কে টি মাইনাস ln a0, এটা বটে তো নাকি? হ্যাঁ और কেটি সমান, কেটিটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, হুম ln a0 মাইনাস ln a, এটা বলা যেতে পারে। হ্যাঁ और के সমান 1 বাই টি ln a0 বাই a, হুম এটা বলা যেতে পারে। হ্যাঁ और के সমান 2.303 বাই টি লগ অফ a0 বাই a, এটা বলা যেতে পারে। হ্যালো হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হুম তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, কার জন্য না? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। আচ্ছা। ঠিক আছে, হয়ে গেছে। বেশ, তাহলে এটা হলো। হুম তাহলে এর ক্ষেত্রে তোর কাজ হচ্ছে এগুলো বাড়িতে বের করে রাখবি, আমাকে পরের দিন ছবি তুলে পাঠাবি করে করে, যে এটা যদি রেট ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন হয় তাহলে হুম বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে? হ্যাঁ সম্পূর্ণ হতে সময়, ঠিক আছে?
আর টি হাফ এই দুটো বের করে রাখবি, আচ্ছা দিয়ে বের করে ছবি তুলে আমাকে পাঠাবি। হুম, হুম আমি শুধু হ্যাঁ কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কের গ্রাফটা তোকে বোঝাবো এখন এর আচ্ছা ক্ষেত্রে। হুম তাহলে আমাদের ইকুয়েশনটা কি বেরোলো না ln a0/a এটা সমান কেটি বেরিয়েছে তো। হুম, হুম এটা বেরিয়েছে। হ্যাঁ তাহলে হুম আমি বলতে পারি যে ln a/a0 উল্টে দিলাম, তাহলে কি হয়ে যাবে বলতো মাইনাস কেটি হবে। হ্যাঁ আর আমি যদি লগটাকে তুলে দিই তাহলে কি হবে, lnটাকে a/a0 করে দিলাম, তাহলে কি হবে বলতো e⁻ কেটি, এটা হবে। হুম ln তুলে দিলে e⁻ হয়, তাহলে a সমান কি হয়ে যাবে না a0 ইন্টু e⁻কেটি, এটা হবে। হুম তো এটাও একটা সমীকরণ, এভাবেও প্রকাশ করা যেতে পারে। দেখ তাহলে এবার যদি বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সময়ের গ্রাফ করি, এটা ধর সময় টি, এটা ধর কনসেন্ট্রেশন, হুম তাহলে কি হবে না শুরুতে বিক্রিয়ক কনসেন্ট্রেশন কি ছিল, অনেক বেশি ছিল। হুম যত সময় গেছে তত কনসেন্ট্রেশন কি হবে, হ্রাস পাবে কমতে থাকবে, তাহলে এটা হবে সময় হুম গ্রাফ। হুম প্রোডাক্টের সাথে যদি করি বাড়বে তাহলে প্রথমে এটা যদি প্রোডাক্ট হয় তাহলে এরকম বাড়বে, হয়েছে। হুম বেশ, এই তো ব্যাপার। হুম, এবারে হার ধ্রুবকের সাথে একটা গ্রাফ আছে, তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমাকে বলা হয় যে এর সাথে গ্রাফ করা হলো লগ লগ এ লগ এর সাথে সময়ের, তাহলে তখন আমাদেরকে দেখ এখান থেকে নিতে হবে, কোনখান থেকে আমরা ইকুয়েশনটা নেব, লগ এর সাথে ইকুয়েশনটা কি ছিল, অন্য পেজে করি, এখানে করছি। দেখ তাহলে আমরা কি পেয়েছি, লগ অফ a0/a, এটা সমান আমরা কি পেয়েছি kt/2.303 বটে। হ্যাঁ সে আগের ইকুয়েশনটাকে জাস্ট উল্টে দিয়েছি। হুম, হুম আর হুম এটা সমান বলতে পারি লগ a0 মাইনাস লগ a সমান হুম kt/2.303, এটাও বলা যেতে পারে। হুম, হ্যাঁ হ্যাঁ और log a সমান কি বলতে পারি হুম না টু kt/2.303 মাইনাস হুম লগ লগে A0 বলতে পারি, বলতে পারি তো, হুম হ্যাঁ এখানে মাইনাস থাকছে একটা। হ্যাঁ আর লগ a সমান কি হয়ে যাবে তাহলে এই মাইনাসটা তুলতে গেলে না লগ a0 মাইনাস kt/2.303 হবে। হুম তাহলে দেখ সেই y সমান mx প্লাস c একটা ইকুয়েশন পড়েছিল মনে আছে। হ্যাঁ তাহলে দেখ এখানে আমরা গ্রাফটা যদি করি কার সাথে, আধার করছি লগ a এর সাথে t এর করছি, ঠিক আছে। তাহলে এটা y, এই যে এটা আমাদের yটা, হুম, এটা হচ্ছে হুম আমাদের mx, আর এটা প্লাস c, হ্যাঁ এটা c, এটা আমাদের mx হবে। mটা কি স্লোপ, হুম তাহলে গ্রাফটা তখন কেমন হবে না এই লগ এ কনসেন্ট্রেশন বেশি ছিল, এখান থেকে যত সময় গেছে আস্তে 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 কমেছে লগ এর সাথে যখন করবো। আর স্লোপ কি হয়ে যাবে বলতো, স্লোপটা মাইনাস k/2.303 হবে, কারণ হুম mx টাই তো স্লোপ, mটা তো স্লোপ আমাদের। হ্যাঁ তাহলে mx সমান কি k/2.303, হুম আর xটা কি tটা, এটা তো, তাহলে x হ্যাঁ ফ্যাক্টর আমাদের t, এখানে দেখ xটা কি t তো, তাহলে স্লোপটা কি হয়ে হুম যাবে এটা, আর এই তো সামনে মাইনাস আছে বলে স্লোপটা কি হয়ে যাবে মাইনাস, তার মানে সবসময় নেগেটিভ স্লোপ হবে রিঅ্যাকশনটা, গ্রাফটা কোন দিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে।
বুঝতে পেরেছিস? হুম এবারে যদি প্লটটা log a0 বাই a এর সাথে করা হয়, a0 বাই a এর সাথে ধর আমরা t এর প্লট করছি, তাহলে আমরা এই ইকুয়েশনটার দিকে তাকাবো, এইদিকে দেখ, এটার দিকে তাকাবো, তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কি না y সমান mx, তাহলে তখন কেন্দ্রবিন্দু থেকে যাবে এরকম একটা লাইন হবে, হুম আর স্লোপ কি হবে, আর স্লোপ হবে k বাই 2.303, y সমান mx ইকুয়েশন দিয়ে হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে এই দুটো গ্রাফ আসে মাঝে মাঝে, যে ফার্স্ট অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে লগ এ এর সাথে টি এর গ্রাফ করো, আর লগ a0 বাই a এর সাথে টি এর গ্রাফ করো, দিয়ে দুজনের ক্ষেত্রে স্লোপ নির্ণয় করো। তাহলে এই ইকুয়েশনটা ধরে এরকম এইখানে নিয়ে এলি, এতটা করলি, দিয়ে এখান থেকে দেখালি লগ এর সাথে টি এর গ্রাফ, দিয়ে স্লোপ সমান এটা দেখালি। আর যদি লগ a0 বাই a এর সাথে করতে বলে তাহলে এই ইকুয়েশন থেকে ডিরেক্ট এদিকে দেখালি, দিয়ে এটা করে পরে এটা ইকুয়েশন, এটা স্লোপ। তো উপরে কি লিখলেন স্যার 100 ms? y সমান mx লিখলাম, এই ইকুয়েশনটা দিয়ে আমরা স্ট্রেট লাইনটা পাচ্ছি জিরো বিন্দু কোণে। আচ্ছা আর স্ট্রেট লাইনের ইকুয়েশন ভুলে গেছিস, পড়িসনি? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে তোর চ্যাপ্টারটি শেষ হলো, বুঝতে পেরেছ? শুধু হ্যাঁ একটা জিনিস বাকি আছে, সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর কিছু অঙ্ক। পরের দিন অঙ্ক প্র্যাকটিস করাবো আর সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটি করবো, তাহলে এই চ্যাপ্টারটি শেষ হলো। তুই এইগুলো যা করালাম